হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগের কয়েকটা ভিডিওতে ছ ছ নম্বর স্কুল অবধি করে দিয়েছি। আজকের ভিডিওটা ফিজিক্যাল সায়েন্সের 7 নম্বর স্কুল। 3 কি বলছে দেখো, সিএফসির অতিরিক্ত ব্যবহার ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী, ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো, সিএফসি এর অতিরিক্ত ব্যবহার ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী। ক্লোরোফ্লোরোকার্বন যৌগগুলি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছালে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরিন মূলক তৈরি করে। এই ক্লোরিন মূলকগুলি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেন অণুতে পরিণত করে। একটি ক্লোরিন মূলক হাজার হাজার ওজোন অণু ধ্বংস করতে পারে। এই অবিরাম ধ্বংসের ফলে ওজোন স্তরের ঘনত্ব কমে যায়, যা ওজোন স্তরের অবক্ষয় নামে পরিচিত। অথবা দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে বলে তোমার মনে হয়? প্রথম কি বলছে দেখো, জীবাশ্ম জ্বালানি অনবীকরণযোগ্য সম্পদ এবং এদের ভাণ্ডার সীমিত। তাই ভবিষ্যতের প্রজন্মের জন্য এদের সংরক্ষণ করা অপরিহার্য। 2 দাগ দেখো, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। সংরক্ষণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করে। এদের ব্যবহারে বায়ু দূষণ এবং অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশগত সমস্যা তৈরি হয়। ব্যবহার কমালে পরিবেশের উন্নতি ঘটে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির মতো নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহারে উৎসাহিত করা যায়। আচ্ছা, 3-2 দেখো, একটি ঘটনার দ্বারা ব্যাখ্যা করো যে গ্যাসের অণুগুলি সদা গতিশীল। কি বলছে, একটি উদাহরণ হলো ঘরের এক কোণে ধূপকাঠি জ্বালানো বা পারফিউমের বোতলের ছিপি খুলে দেওয়া। ধূপকাঠির সুগন্ধি বা পারফিউমের উদ্বায়ী তরল থেকে গ্যাসীয় অণুগুলি দ্রুত নির্গত হয়। এই অণুগুলি অনবরত গতিশীল অবস্থায় থাকে এবং এলোমেলো ভাবে সব দিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ঘরের অন্য প্রান্ত থেকে সুগন্ধ অনুভব করা যায়। এই ঘটনা থেকে প্রমাণ করে যে গ্যাসের অণুগুলি স্থির নয়, বরং সদা গতিশীল। 3 দেখো, একটি অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো এবং বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান লেখো। দেখো, বস্তুর অবস্থান কি বলছে, বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। প্রতিবিম্বের অবস্থান কোথায়? দর্পণের সামনে, বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে অবস্থিত। দেখতেই পাচ্ছ, এবং প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? সদ্বিম্ব, অবশিষ্ট এবং বিবর্তিত। তাহলে তোমরা চিত্রটা এঁকে দেবে। দ্বিতীয় চিত্রটা আঁকতে পারো, সোজা মনে হচ্ছে। তাহলে দ্বিতীয় চিত্রটা এঁকে এটা লিখে নেবে। আচ্ছা, অথবা দেখো, মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্ত দর্পণ ব্যবহার করা হয় কেন? কারণটা দেখো, অধিবৃত্ত দর্পণের একটি বিশেষ ধর্ম হলো এর ফোকাসে রাখা কোনো আলোকউৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। মোটর গাড়ির হেডলাইটে বাল্বটিকে ওই দর্পণের ফোকাসে রাখা হয়। এর ফলে আলো একটি শক্তিশালী ও সমান্তরাল রশ্মিপুঞ্জ হিসেবে সামনের দিকে অনেক দূর পর্যন্ত যায়, যা রাতে পরিষ্কার দেখতে সাহায্য করে। হয়েছে। 3-4 দেখো, ফিউজ তারের কার্যনীতি লেখো। কি বলছে দেখো, ফিউজ তার স্টিন ও সীসার একটি সংকর ধাতু দিয়ে তৈরি হয় এবং এর গলনাঙ্ক খুব কম হয়। এটি বৈদ্যুতিক সার্কিটে লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। যখন সার্কিটে নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ প্রবাহ হয়, তখন জুলের তাপীয় ফল অনুযায়ী ফিউজ তারে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এই তাপে ফিউজ তারটি গলে যায় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে সার্কিটের সাথে যুক্ত দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলি অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। তারপরে দেখো, অ্যাসিটিলিনের অণু লুইস ডট অঙ্কন করো। দেখো, অ্যাসিটিলিন অণুতে 2টি কার্বন পরমাণু একটি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং প্রতিটি কার্বন পরমাণু একটি করে হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে দেখতে পাচ্ছ লুইস ডটটা, যে কার্বন কার্বনের মধ্যে 3 বন্ধন রয়েছে, বা তোমরা বই থেকে করে নিতে পারো গোল করে। 3-6 দেখো, চিনি জলে দ্রবীভূত হয় কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? কি বলছে দেখো, চিনি একটি সমযোজী যৌগ। জলে দ্রবীভূত হলেও চিনি অণুতে বিভক্ত হয় কিন্তু আয়নিত হয় না।
তড়িৎ পরিবহনের জন্য দ্রবণে মুক্ত ইলেকট্রন বা আয়ন থাকা আবশ্যক। যেহেতু চিনির জলীয় দ্রবণে কোনো মুক্ত আয়ন থাকে না, তাই এটি তড়িৎ পরিবহন করে না। অথবা কি বলছে, HCl একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কারণটা দেখো, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ হলেও যখন এটিকে জলে দ্রবীভূত করা হয়, তখন জলীয় মাধ্যমে এটি বিয়োজিত বা আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই মুক্ত আয়নগুলি তড়িৎ পরিবহনে সক্ষম, তাই HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এখান থেকে 7 দেখো, কি বলা আছে? নেসলার বিকারক কি? পরীক্ষাগারে এই বিকারকের গুরুত্ব কি? দেখো, নেসলার বিকারক এটি হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। গুরুত্বটা দেখে নাও। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণের জন্য এই বিকারক ব্যবহৃত হয়। অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে নেসলার বিকারকের রং বাদামি বা হলদে বাদামি বর্ণ ধারণ করে, যা অ্যামোনিয়ার উপস্থিতি নিশ্চিত করে। 3 থেকে 8 দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে Zn ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া সমীকরণ সহ লেখো। কি বলছে দেখো, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশনের জন্য কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইডের সাথে গুঁড়ো কোক মিশিয়ে প্রায় 1400 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হয়। এই উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারক হিসেবে কাজ করে এবং জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে ধাতব জিঙ্কে পরিণত করে। সমীকরণটা দেখো, ZnO প্লাস সি থেকে 1400 ডিগ্রি সি দেওয়ায় Zn প্লাস সিও উৎপন্ন হচ্ছে। তুলে নেবে ভালো করে। আচ্ছা, 3 থেকে 9 দেখো, কোনো গ্যাস সিলিন্ডার থেকে এলপিজি কোন গ্যাস সিলিন্ডার থেকে এলপিজি লিক করছে কিনা তা সহজেই বোঝা যায় কেন? এলপিজিতে ইথেল মার্কাপ্টেন নামক একটি তীব্র গন্ধযুক্ত পদার্থ মেশানো থাকে, যার গন্ধের কারণেই লিক হওয়া সহজেই বোঝা যায়। আর 3-8 অথবা থেকে গেছে। অথবাটা দেখো, অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম কার্বনের চেয়ে বেশি সক্রিয় হওয়ায় একে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, বরং অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে এর যৌগগুলি থেকে নিষ্কাশন করা হয়। 3-9 অথবা দেখো, ইথানলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। কি বলছে, ইথানল এবং সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও, 2C2H5OH প্লাস 2Na থেকে 2C2H5ONa প্লাস H2, এখানে কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। 4-1 দেখো, কি বলছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। দেখো, দুটি কারণ কি কি? আয়তন সংক্রান্ত ত্রুটি, সেটা কি বলছে, আদর্শ গ্যাস তত্ত্বে গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন নগণ্য ধরা হয়, কিন্তু বাস্তবে অণুগুলির একটা নির্দিষ্ট আয়তন থাকে। উচ্চ চাপে এই আয়তন গ্যাসটির মোট আয়তনের তুলনায় তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। 2 কি বলছে দেখো, আকর্ষণ বল সংক্রান্ত ত্রুটি। আদর্শ গ্যাস তত্ত্বে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই ধরা হয়, কিন্তু বাস্তবে অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে এই বলগুলি কার্যকর হয় এবং গ্যাসের আচরণে পরিবর্তন ঘটায়। 4-2 দেখো, 750 mmHg চাপে এবং 25 ডিগ্রি সি উষ্ণতায় 0.15 গ্রাম একটি গ্যাস 45.95 ml আয়তন অধিকার করে। গ্যাসটির প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব নির্ণয় করো। কি কি দেওয়া আছে তাহলে? প্রদত্ত চাপ P1 সমান 750 mmHg দেওয়া আছে। T1 সমান ডিগ্রি সি থেকে তোমরা কেলভিনে নিয়ে যাবে। আয়তনটা V1 ml থেকে লিটারে নিয়ে যাবে 1000 দিয়ে ভাগ করে। গ্যাসের ভর W দেওয়া আছে 0.15 গ্রাম। আচ্ছা, প্রমাণ চাপ STPতে P2 কত হবে? 760 mmHg। T2 কত হবে? 273 কেলভিন। এবার P1 V1/T1 সমান P2 V2/T2 সূত্র থেকে V2টা কত পাবে? 0.0415
দেখে নাও, এটা তুলে নেবে তোমরা। এবার প্রমাণ ঘনত্ব ডি সমান কি হবে, ঘনত্ব সমান কি হয়, যে ভর বাই আয়তন। তাহলে ডাব্লিউটা আমার দেওয়া আছে, ভরটা কত দেওয়া আছে 0.15 গ্রাম, বাই যেটা তোমার আয়তন বের হলো 0.0415 লিটার। তাহলে এটা মান কত বেরোবে, ঘনত্বটা 3.614 গ্রাম পার লিটার। তারপরে দেখো আণবিক গুরুত্ব বাষ্পায়ন কি করে পাবে, কি বলা আছে দেখো, আমরা জানি প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। গ্যাসটির আণবিক গুরুত্ব এম সমান কি হবে বলো তো, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই তার আয়তনটা ইন্টু 22.4 লিটার। সেখান থেকে মানটা কত বেরোবে, 81.15 গ্রাম পার মোল করে নেবে। আচ্ছা বাষ্পঘনত্ব কী হবে, তার অর্ধেক হবে, তাহলে 81.15 বাই 2, তাহলে কত বেরোবে উত্তর, 40.575। তাহলে উত্তর কি পেলাম, গ্যাসটির প্রমাণ ঘনত্ব এত, আণবিক গুরুত্ব এত, আর বাষ্পঘনত্ব এত। তোমরা পিডিএফ দেখে তুলে নেবে, আমি নিচে পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো। অথবাটা দেখো, একটি চুনাপাথর CaCO3 এর নমুনা 90% বিশুদ্ধ। এই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে নমুনাটির ওজন কত কমবে। কী কী দেওয়া আছে, নমুনাটির মোট ভর 120 কেজি, বিশুদ্ধতা 90%। তাহলে বিশুদ্ধ CaCO3 এর ভর কত পাবো, 120 × 90/100 সমান কত পাবো, 108 কেজি। এবার বিক্রিয়াটা জানতে হবে, বিক্রিয়াটা কি, CaCO3 থেকে CaO প্লাস CO2, তাহলে CaCO3 আণবিক ভর কত বার করতে পারবে তোমরা, 100 গ্রাম পার মোল, আর CO2 এর আণবিক ভর কত, 44 গ্রাম পার মোল। বিক্রিয়া অনুযায়ী দেখে নাও, বিক্রিয়া অনুযায়ী 100 গ্রাম বিশুদ্ধ CaCO3 থেকে 44 গ্রাম CO2 নির্গত হয়, ফলে ওজন 44 গ্রাম কমে যায়। তাহলে ঐকিক নিয়মটা কী করবে, 100 কেজি CaCO3 উত্তপ্ত করলে ওজন কমে 44 গ্রাম, 44 এখানে গ্রাম হতো। আচ্ছা 1 কেজি থেকে এত, আর 108 কেজি থেকে কত হবে, তাহলে এখানে উত্তর হবে 47.52 কেজি। ঠিক করে নেবে, তুলে নেবে ঠিক করে। 4-3 অথবা দেখো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম কেন। কি বলছে দেখো, নিজস্ব ধর্ম কোনটি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কেন, দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্কই তরলের নিজস্ব ধর্ম, কারণ এটি শুধুমাত্র তরল পদার্থের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এবং পাত্রের প্রসারণের প্রভাব থেকে মুক্ত। আপাত প্রসারণ গুণাঙ্ক তরল এবং পাত্র উভয়ের প্রসারণের উপর নির্ভরশীল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মান কত, দেখো কি বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মান 1/273 কেলভিন ইনভার্স। অথবাটা দেখো, অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় কেন, উত্তরটা দেখে নাও। অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করার কারণ, দ্বিধাতব পাতের দুটি ভিন্ন ধাতুর তাপীয় প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়। যখন উষ্ণতা বাড়ে, যেমন আগুনে, পাত দুটি ভিন্ন হারে প্রসারিত হয় এবং বেঁকে যায়। এই বাঁকা গতির ফলে একটি বৈদ্যুতিক সংযোগ তৈরি হয় এবং অ্যালার্ম বেজে ওঠে। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হলো mL/T-3 কেলভিন, এখানে K-1 কেলভিন, K-1। 4 দেখো, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো, ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5, মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত, আর মাধ্যমটিতে আলোর বেগ কত। তাহলে দেখো প্রতিসরাঙ্কের সংজ্ঞা অনুযায়ী বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য, যেটাকে লেখা হয় ল্যামডা এয়ার, এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা মিডিয়াম, এর অনুপাতে হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে মিউ সমান লিখতে পারি ল্যামডা এয়ার বাই ল্যামডা মিডিয়াম। সেখান থেকে মান বসিয়ে দেখো, ল্যামডা এয়ার মানে তোমার বায়ুতে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সেটা কত চলে আসছে, 6000 অ্যাংস্ট্রম। আরেকটা সূত্র যেটা আমরা কি জানি, মিউ সমান C/V। সেখানে দেখো তাহলে ভি সমান কি লিখতে পারি, C/মিউ। সির মান কত জানো, 3 × 10⁸ বাই মিউর মান 1.5, মান বসে দেখো আসছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কি পেলাম, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম এবং মাধ্যমটিতে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অথবাটা দেখো,
60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো প্রিজমে একটি আলোকরশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলো এবং ন্যূনতম চ্যুতি পাওয়া গেল। চ্যুতিকোণের মান কত? কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছ পরিণত করে? প্রথম দেখে নাও, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আপতন কোণ I1 সমান নির্গমন কোণ I2 সমান I এখানে ধরে নেওয়া হয়েছে এবং প্রতিসরণ কোণ R1 সমান R2 সমান R। প্রিজমের ক্ষেত্রে এটা সমান কি 60 ডিগ্রি, আপতন কোণ I1 সমান 50 ডিগ্রি, সুতরাং এখানে I সমান 50 ডিগ্রি। এবার কি হয়, A প্লাস ডেল্টা মিন সমান I1 প্লাস I2 সমান 2I, তাহলে মান বসে এখানে দেখো ডেল্টাটা বার হয়েছে 40 ডিগ্রি। আর অপসারী লেন্স হিসেবে কাজ করে, যে লেন্স সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে তা হলো অবতল লেন্স। 4-5 দেখো, সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিক্ষেপণ সংক্রান্ত রেলের সূত্রটি লেখো। কোন শর্তে রেলের সূত্রটি প্রযোজ্য হয় না? কি বলছে, সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু। রেলের সূত্রটা কি? এই সূত্র অনুযায়ী কোনো মাধ্যমের কণা দ্বারা বিক্ষিপ্ত আলোর তীব্রতা, যেটাকে I দিয়ে লেখা হয় I, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক 1/λ⁴। আচ্ছা, কোন শর্তে প্রযোজ্য হয় না দেখে নাও। যখন বিক্ষেপণকারী কণাগুলির আকার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় খুব বড় হয়, তখন রেলের সূত্রটি প্রযোজ্য হয় না। তুলে নেবে তোমরা। 4-6 দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃতি করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের প্রয়োগের একটি বাস্তবিক উদাহরণ দাও। দেখো, বামহস্ত নিয়মটা আর বলছি না, তোমরা অনেকেই জানো। উদাহরণটা দেখে নাও। বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ওপর নির্ভরশীল। 4-7 দেখো, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B এর রোধাঙ্ক যথাক্রমে এত এবং এত। পরিবাহী দুটিকে আলাদা আলাদাভাবে একই বিভবপ্রবাহে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হবে যদি এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হয়? কি বলছে দেখো, ধরি পরিবাহী A ও B এর দৈর্ঘ্য L, রোধাঙ্ক ρ1 ও ρA ও ρB। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল AA এবং AB, রোধ RA ও RB, বিভবপ্রভেদ V সমান এবং প্রবাহমাত্রা I সমান। তাহলে সূত্র অনুযায়ী RA সমান কি লিখতে পারি, ρA L/A, আর RB সমান ρB বা L/AB। এবার ওহমের সূত্র অনুযায়ী কি বলছে, V সমান IR বা R সমান V/I। এক্ষেত্রে যেহেতু V আর Iটা সমান, তাই এখানে RA সমান RB। মান বসে কি পাবো, AA/AB সমান ρA/ρB। তাহলে ওদের মানটা দেওয়া আছে উপরে, মানটা বসে কাটাকাটি করে কত আসবে, 1/2। তাহলে কি পেলাম, দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত হবে, 1:2। ঠিক করে তুলে নেবে তোমরা। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিও। অথবা দেখো, একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ। প্রথম তারটির রো দ্বিতীয়টির দ্বিগুণ হলে তার দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত? কি কি দেওয়া আছে দেখো, প্রথম তারের দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে L1, ক্ষেত্রফল A1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2, ক্ষেত্রফল A2। উভয় তার একই উপাদানের হওয়ায় রোধাঙ্ক রো একই। প্রদত্ত শর্তগুলি হলো L1 সমান 4L2 এবং R1 সমান 2R2। আচ্ছা, সূত্রটা কি হবে, R1 সমান রো L1/A1 আর R2 সমান রো L2/A2। তাহলে এক্ষেত্রে R1 সমান 2R2 সমীকরণে বসিয়ে কি পেয়েছি, A1/A2 সমান L1/2L2। আবার কি জানি যে L1 সমান 4L2, এই মানটা বসিয়ে দিলে দেখো A1/A2 মান কত বেরোচ্ছে, 2:1। ভালো অঙ্ক, তোমরা ঠিক করে তুলবে খাতায়, পিডিএফ দেখে তুলতে পারো বা ভিডিও পজ করে তুলে নেবে। আর 4-8 দেখো, নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? 1 AMU ভরের তুল্য শক্তি MeV এককে কত? কি বলা আছে দেখো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োজন হয়। প্রায় তাপমাত্রাটা দেওয়া আছে দেখো, প্রায় 10⁷ থেকে 10⁸ কেলভিন, যা কেবলমাত্র তাপগতিবিদ্যার সাহায্যে অর্জন করা সম্ভব। এই কারণে একে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয়। 1 AMU ভরের তুল্য শক্তি হলো 931.5 MeV। 4-9 দেখো, পর্যায় বরাবর আয়োনাইজেশন শক্তি বৃদ্ধি পায় কেন? 17 নম্বর শ্রেণীর মৌলগুলির
জারণ ধর্মের ক্রম কি? কি বলেছে দেখো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে। এই কারণে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং আয়নোজন শক্তি বৃদ্ধি পায়। এটা হলো। আর দ্বিতীয় ধাপে কি আছে, 17 নম্বর শ্রেণীর মৌলগুলো, তাহলে হ্যালোজেন শ্রেণীর যে ক্রমটা, সেখানে জারণ ধর্মের ক্রম দেখো সবচেয়ে উচ্চ হচ্ছে কি F2, তারপর গ্রেটার দেন Cl2, গ্রেটার দেন Br2, গ্রেটার দেন I2। তার উপর থেকে নিচে গেলে কি হয়, জারণ ধর্ম হ্রাস পায়। অথবা দেখো, অথবাটা দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 এর প্রথম তিনটি মৌল ও এস এসি, এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। তাহলে দেখো পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে নিচে আছে একদম এসি, তাহলে এসি গ্রেটার দেন এস গ্রেটার দেন ও। তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তাহলে এক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে এসি লেস দেন এস লেস দেন ও। একই রকম আয়নায়ন শক্তি কি হবে, নিম্নক্রমে সাজাতে বলেছে, তাহলে একদম কম হবে এসি, তাহলে দেখো ও গ্রেটার দেন এস গ্রেটার দেন এসি হলো। 10টা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড ও ক্যাথোডে কপার ধাতুর বিশোধন পদ্ধতিটি বিক্রিয়া সহ লেখো। কি বলেছে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশোধনে অশুদ্ধ কপার দণ্ডকে অ্যানোড এবং বিশুদ্ধ কপারের পাতলা পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কপার সালফেট CuSO4 দ্রবণে সামান্য সালফিউরিক অ্যাসিড H2SO4 মেশানো হয়। অ্যানোড বিক্রিয়ায় কি হয়, অ্যানোড থেকে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে দ্রবণে Cu2+ আয়ন হিসেবে আসে, ফলে অ্যানোডের ভর কমে যায়। Cu থেকে Cu2+ 2E- আর ক্যাথোডে বিক্রিয়া দেখো, দ্রবণে থাকা Cu2+ আয়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ কপার ধাতু হিসেবে জমা হয় এবং ক্যাথোডের ভর বাড়ে। বিক্রিয়াটা দেখো, Cu2+ 2 দুটি ইলেকট্রন থেকে Cu। 4-এর 11 দেখো, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের যেটা, সেটা হচ্ছে আর বলছি না, অনেকবার করে দিয়েছি, তুলে নেবে এটা আবার। তারপরে দেখো 4-এর 12 যেটা, সোডিয়াম কার্বনেটের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া সমিত সমীকরণ সহ লেখো। গামবুট প্রস্তুতিতে কেন পলিমার ব্যবহার করা হয়, কোন পলিমার ব্যবহার করা হয়? উত্তর দেখো, সোডিয়াম কার্বনেট একটি ক্ষারধর্মী লবণ এবং অ্যাসিডিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, এদের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট, জল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও, Na2CO3 + 2CH3COOH থেকে 2CH3COONA + H2O + CO2। আচ্ছা, গামবুট প্রস্তুতিতে পলিমার ব্যবহার করা হয়, এখানে পিভিসি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা, এটা দেওয়া আছে, তো এটা কী হবে, পিভিসি ব্যবহার করা হয়। অথবাটা দেখো, অ্যাসিটিলিনের অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে, আর একটি জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। কি বলেছে দেখো, ব্রোমিন জল পরীক্ষা বা বেয়ার পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় যে অ্যাসিটিলিনে আছে অসম্পৃক্ততা। কি বলেছে দেখো, অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা প্রমাণ করার জন্য ব্রোমিন জল পরীক্ষা করা যেতে পারে। ব্রোমিন জল পরীক্ষাটা কি দেখো, অ্যাসিটিলিনের মধ্যে দিয়ে লাল বাদামি ব্রোমিন জল চালনা করলে ব্রোমিন জলের লাল বাদামি রং বর্ণহীন হয়ে যায়। এটি প্রমাণ করে যে অ্যাসিটিলিনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে এবং এটি একটি অসম্পৃক্ত যৌগ বলে বিক্রিয়াটা দিয়ে দেবে। আর একটি জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ কী হবে, সেলুলোজ বা প্রোটিন। ঠিক আছে, পরের ভিডিওতে আবার পরে স্কুল করাবো। আর তোমাদের ভৌতবিজ্ঞান গণিত কোনটা লাগবে কমেন্টে জানিও, তোমরা বলবে কত পেজের কত দাগ। ঠিক আছে, যেমন একজন কমেন্ট করে জানিয়েছে এরকম কোথায় অসুবিধা হয়েছে, তোমরাও জানিও। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। ঠিক আছে, পরের ভিডিওতে আবার নিয়ে আসছি, আবার পরের স্কুল।